শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে সংবিধান হত্যা দিবস উপলক্ষে নানান ক্ষেত্রের বিশিষ্টদের মতামত, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং সদ্য প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় স্মরণ। 25শে জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 সাল পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়। যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানান মহলে তৈরি হয় বিতর্ক। কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেদের কাছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোজিকোড়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ভারতীয় সংস্কৃতির মূল সুরই হল বহুত্ববাদ। এই জরুরি অবস্থার ঘোষণা ছিল একক, সংবিধান বিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত। আজকের প্রজন্ম অনেকেই দিনটি সম্বন্ধে জানে না, কিন্তু এই দিনটির মাহাত্ম্য এখানে। এই দিনটির দুটি মাহাত্ম্য আছে। প্রথম মাহাত্ম্য হচ্ছে যে ভারতে যে কাজ করার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেখানে সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে আলোচনা করে এগুতে হয়। হয়তো সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একমত হয় না, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলি কনসেনসাস বিল্ডিং, সেই অ্যাপ্রোচের মাধ্যমে কাজের একটা পরিসর তৈরি হয় এবং তার ফলে এটা স্থায়ী হয়। তো সেই প্রক্রিয়াটিকে বন্ধ করে স্বৈরতান্ত্রিক ভাবে কাজ করার প্রক্রিয়া ভারতের সংস্কৃতির সঙ্গে বেমানান। তো সেই ব্যাপারটি এমার্জেন্সির ফলে এইভাবে যে কাজ করার যে প্রক্রিয়া হয়েছিল এবং সেটাকে মানুষ যে মেনে নেননি, সেইটাই দেখায় যে ভারতের সংস্কৃতিতে বহুত্ববাদের গুরুত্ব কতটা। দ্বিতীয় যে কারণে ভেরি স্মরণীয়, সেটা হচ্ছে যখন এমার্জেন্সি চলছিল তখন সংবাদপত্র ইত্যাদি সব ক্ষেত্রে ঠিকঠাক ভাবে তাদের মত প্রকাশ করেনি। কিছু কিছু ক্ষেত্রে তারা আবার সাদা পাতা পাঠিয়েছিল, বলে কোনো কিছু ছাপেনি সেন্সরের ইয়েতে, তাদের প্রতিবাদও জানিয়েছিল। আবার অনেক ক্ষেত্রে এরকমও পারসেপশন বা ধারণা বহির্বিশ্বে গিয়েছিল যে ভারতে সবকিছুই ঠিক আছে। ভারতের শিক্ষা মানে কেবলই বই পড়তে যাওয়ার শিক্ষাকে বলে না। ভারতের শিক্ষা হচ্ছে সংস্কৃতিতে। আর যদি আমরা দরিদ্র একজন আদিবাসীর বাড়িতে যাই, হয়তো সে প্রথাগত শিক্ষা অশিক্ষিত, কিন্তু তার সংস্কৃতির মধ্যে প্রচুর মূল্যবান নান্দনিকতা এবং প্রচুর মূল্যবান সংস্কৃতি ফুটে ওঠে, যা তার শিক্ষারই প্রমাণ দেয়। এবং এটাই দেখতে পেয়েছিলাম আমরা এমার্জেন্সিতে, যখন সাধারণ মানুষ তাদের জীবন দেখার যে দৃষ্টিভঙ্গি বা জীবন দার্শনিকতা বোধ থেকে তারা বুঝতে পেরেছিল এই ব্যবস্থা ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, এবং তারা এমার্জেন্সি পরে যে 1977 সালের যে নির্বাচন হয়েছিল তাতে তারা তাদের জবাব দিয়ে দিয়েছিল। এটাই আমাদের যে ভারতের যে জনসাধারণ তাদের শক্তিকে দেখায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আদিত্য দাস বললেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতা নেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে এই দুটি বছর অন্ধকারময় সময় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। এমার্জেন্সির পরে আমরা দেখেছি প্রেস সেন্সরশিপ ঘটেছিল, যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো। প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যান, ইলাস্ট্রেটেড উইকলি, এদের এগেনস্টে ব্লক করা হয়েছিল। ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেলড করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট ধরুন আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল। অপোজিশন লিডার্স যারা ছিল, জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেসাই, এল কে আদবানি, সবাইকে মিসার আন্ডারে অ্যারেস্ট করা হয়েছিল, দিনের পর দিন তাদের জেলে রাখা হয়েছিল। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স স্টার্ট করা হয়েছিল। 77-এ আবার যখন এমার্জেন্সি উঠে গিয়ে ইলেকশন হলো, জনতা একদম হোয়াইট ওয়াশ করে দিল পুরো কংগ্রেসকে সেই ইলেকশনে। তো এইগুলো থেকে আমরা লেসন নিতে পারি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর মতে 1975 সালের জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল তা কোনো মতেই যুক্তিপূর্ণ ছিল না।
এমার্জেন্সি 3 বার ডিক্লেয়ার হয়েছে ভারতবর্ষে, কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করাটা ইজ নট দ্য প্রবলেম। মানে মানুষের মাথায় এটা থাকতে পারে যে ও এমার্জেন্সি মানেই খারাপ, তা নয়। মানে আপনি কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন, সেটা হলো দেশের মানুষ কিন্তু এই ডিস্টিংশনটা করতে পারে না যে আমরা ইন্টেন্টটাকে কোয়েশ্চেন করছি। আমাদের প্রশ্নটা ইন্টেন্ট নিয়ে, নট উইথ দ্য ডিক্লারেশন অফ এমার্জেন্সি। এনি টাইম দ্য কান্ট্রি গোজ ইনটু ওয়ার, যদি দেশ যুদ্ধে যায় বা সত্যি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, তাকে এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় এবং সেটা কনস্টিটিউশনালি ভ্যালিড। অফকোর্স ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল না, সেটা কেউ বলছে না, ডিনাই করছে না, কিন্তু আপনি একটু ফ্যাক্টস গুলো যদি সবার সামনে তুলে ধরেন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ মিসিং ফ্রম দ্য এডুকেশন সেক্টর ইফ ইউ আস্ক মি ইন ইন্ডিয়া। শিক্ষা ব্যবস্থা থেকে এই জিনিসটা কিন্তু মিসিং। তা মানুষকে খুব পরিষ্কার করে বোঝানো দরকার কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ সামথিং উইচ ইউ আর ইউজিং টু ক্লোক অ্যান্ড ডিসগাইজ, মানে আপনি একটা ক্যামোফ্লাজ করছেন সেটা ইউজ করে, এবং তার পেছনে আসল কারণটা হয়তো দেখাচ্ছেন না। হয়তো হয়তো ফ্যাক্টস তুলে ধরলে মানুষ নিজেই বুঝে যাবে। প্রেসের কাজ হলো ফ্যাক্টস তুলে ধরা, সেটা তারা বন্ধ করে দিয়েছে, তারা এখন ওপিনিয়ন দেওয়া শুরু করেছে। ওটা প্রথম পয়েন্ট। সেকেন্ড হলো গিয়ে এমার্জেন্সি 75 এর এমার্জেন্সি ফল আউটটা কি। এই ফল আউটটা যদি আপনি ছোট থেকে বাচ্চাদের না বোঝান, সে কিন্তু বড় হয়ে বুঝতে পারবে না, এবং তাদের ছোট থেকে এটা বোঝাতে হবে যে সিভিল লিবার্টিস কি, ফর এক্সাম্পল ফ্রিডম অফ প্লেস কি। এই জিনিসগুলো পরিষ্কার ভাবে বোঝানো দরকার ছোট থেকে, যে দেখো এই যে তুমি একটা ফ্রি লাইফ লিড করছো, compare yourself to a child in a country which is war torn or which has no liberties. Let's say আমি একটা মানে র্যান্ডম কান্ট্রি নিচ্ছি, ধরুন সিরিয়া। সেখানে একটা বাচ্চার লাইফ আর তোমার লাইফ, তফাৎটা বোঝো। তোমার যে লাইফ সেটা হাউ মাচ বেটার ইজ দ্যাট লাইফ, সেটা যে কতটা বেটার ওই বাচ্চাটার থেকে, এবং সেটা কেন? বিকজ আমার দেশে একটা সংবিধান আছে, এই সংবিধান তোমাকে, তোমার বাবা মাকে, তোমার আশেপাশের লোকজনকে এই রাইটস গুলো, এই ফ্রিডম গুলো দেয়। সেই ফ্রিডম গুলো আজকে যদি তোমার থেকে নিয়ে নেওয়া হয়, তোমাকে যদি সিরিয়ার বাচ্চাটা বানিয়ে দেওয়া হয়, তোমার কিরকম লাগবে? এটা যদি তাকে বোঝানো হয় ছোটবেলায়, সে কিন্তু বুঝবে, বিকজ দেন ইউ আর গিভিং হিম আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো, any generation which does not remember and learn from history is bound to repeat it. So you have to remember and you cannot forget. Please forget. হয়ে গেছে, ঠিক আছে, ফরগেট করে দাও, কিন্তু ভুলো না কোনোদিন। সেটার থেকে শেখো যাতে আর কোনোদিন রেপিটেশন না হয়। ওই জিনিস যেন আর আবার কোনোদিন ভারতীয় ডেমোক্রেসিতে ফেরত না আসে, সেটার দায়িত্ব শুধু প্রেসের নয়। এই জিনিসটা মাথায় রাখা দরকার ফর ফিউচার জেনারেশন, যাতে এটা এই হিস্ট্রিটার কোনোদিন রিপিটেড না হয়। অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ বললেন, এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয়। মোটামুটি একই সময় দুই দেশে ইমার্জেন্সি জারি করা হয়। আমাদের দেশে যেটা হয়, আমাদের যেহেতু সভ্য দেশ, মানুষ রাস্তায় নামে, মানুষ আন্দোলন করে, প্রতিবাদ করে, এবং ইন্দিরা গান্ধীকে বাধ্য করে সেই ইমার্জেন্সি থেকে ফিরিয়ে আনতে। 1977 সালে যদি এই ইমার্জেন্সির পর ইন্দিরা গান্ধী ভোটে জিতে ক্ষমতায় আসতেন, তাহলে সেরকম ভারতবর্ষে কিন্তু 1977-এর পর আর কোনো ইলেকশন হতো না। ভারতবর্ষে হয়তো রাজত্ব করতেন ইন্দিরা গান্ধী, তারপর সঞ্জয় গান্ধী। এটা একটা চক্রান্ত ছিল, এবং সেই চক্রান্তের বেসিসে ভারতবর্ষটাকে দখল করার জন্য এই জিনিসটা সেই সময় করা হয়েছিল। এবং এই 2 বছরের সবচেয়ে যে ভিন্ন যে জিনিসটা করা হয়েছে, সেটা হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধানে দুটো অপবিত্র শব্দকে যোগ করা। আগামী দিনে, আজকের দিনে ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার, তাদের প্রথম কাজ হবে এই সংবিধানকে, বাবা সাহেবের সংবিধানকে আবার পবিত্র করা। 21শে জুন সর্বত্র উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাস ভারতীয় সভ্যতার অন্যতম প্রাচীন ধারা। বেদ, 2 মহাকাব্য, এমনকি মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতাতেও এর উল্লেখ পাওয়া যায়। ভারতের এই প্রাচীন ঐতিহ্য আজ সারা পৃথিবীর সমীহ আদায় করে নিয়েছে। দ্রুতগতির জটিল সময়ে ছোট থেকে বড় প্রত্যেকেই নানান রকম মানসিক চাপের শিকার। বিশিষ্ট যোগ গুরু ডক্টর তুষার শীল জানালেন, এই চাপ থেকে মুক্তির একমাত্র সহজ উপায় হল যোগ এবং প্রাণায়াম। স্ট্রেসকে কমাবার জন্য যোগের কোনো বিকল্প নেই। আমাদের কিছু হরমোন যারা আমাদের এই স্ট্রেসকে কমায়, ব্লাড প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসে, সেটা হচ্ছে এন্ডরফিন, সেরোটোনিন, ডোপামিন। এগুলো সব ব্রেন থেকে বেরোচ্ছে। যখনই আসন এক্সারসাইজ আমরা করি বা প্রাণায়াম বা ধ্যান করি, তখনই এর কাজটা বৃদ্ধি পায়।
সুতরাং আসন এক্সারসাইজ করলেই, প্রাণায়াম করলেই আপনার এই স্ট্রেস কমবে। আর তার সঙ্গে সঙ্গে যোগ করতে করতে একটু নিজের জীবনযাত্রা, লাইফস্টাইলটাকে, আকাঙ্ক্ষাটাকে কমাতে হবে। সম্প্রতি পদ্মশ্রী যিনি পেয়েছিলেন, শিবানন্দ বাবা, তিনি সম্প্রতি গত হয়েছেন 130 বছর বা তিনি বলছেন যে নো ডিজায়ার নো ডিজিজ। আকাঙ্ক্ষাটাকে আমাদের কমাতে হবে, আরো চাই আরো চাই আরো চাই, এটাকে কমিয়ে ফেলুন। আর কি কি আসন করবেন? ভুজঙ্গাসন করুন, শলভাসন করুন, পবনমুক্তাসন করুন, বসে বসে একটু অনুলোম বিলোম করুন, শ্বাস নেওয়া ছাড়া করুন লম্বা লম্বা, একটু পেটে ফুট দিয়ে তলপেটটা ঢোকান আর ছাড়ুন, আবার ঢোকান ছাড়ুন, এরকম ভাবে কপালভাতি করুন। এটা সৎকর্ম। দেখবেন আস্তে 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 স্ট্রেসটা কমে যাচ্ছে আপনার। যা পারবেন যোগে যা জানেন তাই করুন। যে কোনো ধ্যানাসনে বসে ঠোঁটটাকে একটু সরু করে দিয়ে, জিভটাকে একটু ঠোঁটের মাঝখান দিয়ে পাখির ঠোঁটের মতন বার করে দিন। দিয়ে এবার ওইখান দিয়ে ধীরে ধীরে শ্বাস টেনে নিন। দেখবেন ঠান্ডা হাওয়া শরীরের মধ্যে ঢুকছে, যেন একটা এয়ার কন্ডিশন মনে হবে শরীরটাকে। এই শীতলী প্রাণায়ামটা করুন, দেখবেন মানসিক উত্তেজনা কমে যাবে, স্ট্রেস অনেক কমে যাবে। গত বৃহস্পতিবার প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল 91 বছর। 1934-এ বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। 1950 সালে চলে আসেন ভারতে। প্রান্তিক মানুষের জীবন ও জনগণের সংগ্রাম বরাবর তাকে ভাবিয়েছে। জনজীবনের সংগ্রামকে প্রত্যক্ষ করতে তিনি ছুটে গিয়েছিলেন নাগাল্যান্ডে। নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন আদিবাসী জীবন। উত্তর পূর্ব ভারতে থাকাকালীন 1956-এ তাঁর প্রথম উপন্যাস পূর্ব পার্বতী প্রকাশিত হয়। বিহারের জনজীবনকে ভিত্তি করে 13টি উপন্যাস ও 20টি গল্প লিখেছিলেন প্রফুল্ল রায়। শরণার্থী জীবনের ওপর ভিত্তি করে তাঁর উপন্যাসগুলি হল কেয়া পাতার নৌকো, শতধারায় বয়ে যায়, উত্তাল সময়ের রীতিকথা, নোনা জল মিঠে মাটি। 2003-এ ক্রান্তিকাল উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। তাঁকে নিয়ে একমাত্র তথ্যচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যিক অসুস্থ থাকার কারণে ছবিটি তাঁকে না দেখাতে পারার আক্ষেপ শোনা গেল পরিচালকের কণ্ঠে। প্রফুল্লদা চলে গেলেন। আমি একটা তথ্যচিত্র নির্মাণ করেছিলাম, সেটা ওনার দেখা হলো না। কারণ আমি তারপর যতবার দেখানোর চেষ্টা করেছি, মেয়ে বলেছে না, শরীর অসুস্থ। মানে আমি যে কি বলবো, যে কি আক্ষেপ রয়ে গেল। বোধহয় একমাত্র তথ্যচিত্র প্রফুল্ল রায়ের ওপর, যিনি এক অসাধারণ সাহিত্যিক। আমি বলবো প্রফুল্লদা বাংলা সাহিত্যিক নন, উনি প্যান ইন্ডিয়ান রাইটার। তার কারণ উনি জীবনে আরম্ভ করেছেন, চলে গেছেন একেবারে নেফাতে, তখনকার দিনে নেফা বলতো, নাগাল্যান্ড ওই সমস্ত অঞ্চলে। তারপরে আন্দামানে গেছেন, পশ্চিম ভারতে গিয়ে থেকেছেন। বিহারে একটা বিরাট পর্ব, তার বিহার সিরিজের গল্পগুলো অসাধারণ, মানে দলিল আমাদের ভারতবর্ষের, বিশেষ করে সাধারণ মানুষের জীবনে। এ এক অন্য জাতের লেখক, যে ভারতবর্ষকে ভালোবাসতো, মানুষকে ভালোবাসতো, যিনি দেশভাগের শিকার। দেশভাগ নিয়ে অনেক গল্প আছে। সুদূর আন্দামানে তিনি গিয়ে পড়ে থেকে ওখানে উদ্বাস্তু মানুষদের নিয়ে লিখেছেন। এক অনন্য লেখক এবং নিজের প্রচার বিমুখ, প্রচুর পরিমাণে কাজ করেছেন নিঃশব্দে। এবং আমি ছবিটা শেষ করেছি 1.5 বছর আগে। এবং উনি যখন আমার ক্যামেরার সামনে শুটিং করছিলেন, মানে তীক্ষ্ণ স্মৃতি, এবং তখনও লিখে যাচ্ছেন এবং প্রুফ দেখছেন, নিজে প্রুফ দেখছেন। সেটা যখন সিনেমাটা দেখবে লোকে বুঝতে পারবে কি প্রচন্ড গভীর প্রত্যয় নিয়ে তিনি কাজ করতেন। প্রফুল্লদাকে খুব মিস করব, কারণ ওই ধরনের লেখক আর হবে কিনা আমি জানি না। সমাজ এতটাই বদলে যাচ্ছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণে বলেন, জীবনমুখী, ভ্রাম্যমাণ, একজন সত্যিকারের ভালো মানুষ ছিলেন প্রফুল্ল রায়। আমি আমার 1 বছরের বড় ছেলে, তখন থেকেই পরিচয়। টাকা চাকরি একটা করার জন্য কাপড় করে, আর ঘুরে ঘুরে বেড়াতেন। সব দিক দিয়ে খুব একজন ভালো মানুষ। সভা সমিতিতে যাওয়া বা বই মেলায় যাওয়া, শেষ দিকে তার ওই ভ্রমণশীলতাটা খুব কমে গিয়েছিল। আমার সঙ্গে অবশ্য বেশ কিছুদিন দেখা হয়। হঠাৎ তার প্রয়াণ সংবাদ পেয়ে খুব মর্মাহত হলাম। মনটা খুব খারাপ। অনেক দিনের বন্ধু ছিলেন তিনি, চলে গেলে কি আর করা যাবে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ। আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ।
আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।